প্রচুর সংখ্যক বাংলাদেশি কমিউনিটি ভোট কেন্দ্রে গিয়েছেন এবং তারা অলমোস্ট শতভাগ জোরান মামদানিকে ভোট দিয়েছেন। অনেক আন্টিরা বলছিলেন যে আমার ছেলে জোরান মামদানিকে সমর্থন করে, তাই আমি দিচ্ছি। এখানে যদি আপনি গেইনার বলেন তাহলে এখানে গেইনার তরুণরা। এখানে যদি আপনি বলেন যে কারা লাভ হলো, তাহলে এই যে যাদেরকে তিনি একটু আগে তিনি সম্বোধন করলেন যে বিভিন্ন স্তরের যে অভিবাসীরা যারা বিভিন্ন ভাবে এই শহরের অর্থনীতি বলেন, এই দেশের অর্থনীতি বলেন বা বিভিন্ন প্রক্রিয়ায় যারা করছেন। জোরান মামদানি জিতেছে, হেরেছে আসলে কারা? শুধুই কি এন্ড্রু কুমো হেরেছে? নিউ ইয়র্কবাসীর দায়িত্ব ওনাকে অ্যাকাউন্টেবল করবে যে এইসব ক্যাম্পেইন প্রমিস ছিল, এই জন্য তোমাকে ভোট দিয়েছি, তুমি এগুলো ডেলিভার করো। এবং উনাকে এটা করতে হবে। একটা আদর্শ সবসময় বড় হতে হয়, সেই আদর্শের যদি আংশিকও আপনার পূরণ করা যায় সেটাও তো একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়। আজকে এরিক অ্যাডামস বলছিলেন, ফক্স নিউজে এসে বলছিলেন যে জোরান মামদানি সাপের তেল বিক্রেতা, এবং তিনি বলছিলেন যে যে এজেন্ডাগুলো তিনি নিয়ে এসেছেন সেগুলো একজন মেয়রের কাজ নয়, একজন অ্যাসেম্বলিম্যানের কাজ হতে পারতো। তিনি অ্যাসেম্বলিম্যান হিসেবে তার জায়গাতে তো তিনি সেগুলো করেননি। মূল যে প্রশ্নটি সেটি হলো যে 4 নভেম্বর তাকে এরিক অ্যাডামসের সঙ্গে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এরিক অ্যাডামস ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হবেন। আমরা ঠিক জানি না এন্ড্রু কুমো শেষ পর্যন্ত তিনি দাঁড়াবেন কিনা। কালকের তার অ্যাপ্রোচে দেখে মনে হলো তিনি দাঁড়াবেন না, হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি মামদানিকে অভিনন্দন জানাচ্ছেন, অন্যান্য বিষয়গুলো আছে। যে নীতিগুলো নিয়ে জোরান মামদানি আসছেন সেই নীতিগুলো তিনি কার্যকর করতে পারবেন কিনা, নাকি এগুলোই তার সামনের দিনগুলোতে বুমেরাং হতে পারে প্রচারণার ক্ষেত্রে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলে শুরু করতে চাই। যখনই যে কোনো পলিটিশিয়ান এভাবে মানুষের পক্ষে নীতি নিয়ে আসে, মানুষের জীবন যখন আপনার সহজ হবে, তখনই এই টাকা কোথা থেকে আসে এই প্রশ্নটা ওঠে। এই যে আমরা ইরানে হামলা করে এটা প্রায় $1 বিলিয়ন খরচ করা হলো, যেখানে কোনো লাভ হয় নাই, এই টাকাটা কোথা থেকে আসে এই প্রশ্নটা আমি কোনোদিন কাউকে করতে শুনি না। যেই জিনিসগুলো, যে টাকা কোথা থেকে আসবে, যেই টাকা আপনার নিউ ইয়র্কের মানুষ যে ট্যাক্স দেয় সেখান থেকেই তারা আসবে। সেই টাকাটা দিয়ে তারা যেভাবে করে আপনার সুবিধা ভোগ করে ভীষণ ধনী শ্রেণী, তারা সেটা করবে না, সেই টাকাটা দিয়ে ব্যবহার করা হবে। কাজে এখানে আমরা যখন বিশ্লেষণের কথা দেখি, আরেকটা জিনিস যেটা দেখবো, এখন জোহরান মামদানিকে যে সাপের তেল বিক্রেতা করা হচ্ছে, এওসি যখন নির্বাচিত হয়েছিলেন আমার খুব ভালো করে মনে আছে, প্রথম 2 বছর খালি বলা হতো যে উনি একটা কি জানি করতেন, উনি ওনাকে বারবার খালি এইভাবে করে সম্বোধন করা হতো যে শি ওয়াজ আ ওয়েট, এবং মানে দেয়ার ইজ নাথিং রং, মানে একটা ওয়েট্রেস, তার মধ্যে কি অসুবিধা? হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলো খালি চলতেই থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে অন্য সমস্ত আক্রমণের থেকে আমেরিকার রাজনৈতিক পটভূমিতে এই অ্যান্টিসেমিটিক, এটা এমন একটা শব্দ, এটা যখনই এটা উচ্চারণ করা হয় মানুষের পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যায়। এইটা থেকে যখন উত্তরণ হয়েছে, বাকিগুলো উত্তরণ হবে। এবং এখন যে বৈশ্বিক যে একটা পটভূমি আছে, যুদ্ধের পটভূমি ইসরায়েল, এই সময়ে উনি যে এইটাকে উত্তরণ করতে পেরেছেন, এটা একটা সাংঘাতিক একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। হ্যাঁ, মেয়র যখন উনি মেয়র হবেন, উনি যে জিনিসগুলো প্রমিস করেছেন আমি শিওর 100% কেউ দিতে পারে না, উনিও পারবেন না, এবং তখন উনাকে এটা নিয়ে সমালোচনা করতে হবে। এবং তখন উনাকে এটা নিউ ইয়র্কবাসীর দায়িত্ব উনাকে অ্যাকাউন্টেবল করবে যে এইসব ক্যাম্পেইন প্রমিস ছিল, এই জন্য তোমাকে ভোট দিয়েছি, তুমি এগুলো ডেলিভার করো। এবং উনাকে এটা করতে হবে। এটার মধ্যে কোনো খারাপ কোনো কিছু নাই। উনি যদি যেটুকু উনি না পারবেন, কেন না পারবেন উনি ব্যাখ্যা করবেন। এটাই তো পলিটিক্যাল প্রসেস, তাই না? এখন অনেক কিছু হয়তো উনার যে আদর্শ থেকে কথা বলেছেন, আদর্শগত দিকটা হয়তো অনেক বেশি বড়, প্র্যাকটিক্যাল দিকটা হয়তো প্র্যাকটিক্যাল এবং আদর্শগত দিকের মধ্যে হয়তো একটা অমিল থাকতে পারে। কিন্তু যে একটা আদর্শ সবসময় বড় হতে হয়, সেই আদর্শের যদি আংশিকও আপনার পূরণ করা যায় সেটাও তো একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কাজে আমি সেদিক থেকে এবং অবশ্যই মেয়র হিসাবে উনি যখন ব্যর্থ হবেন, যে জিনিসটা ব্যর্থ হবেন, এটাই তো একটা সুস্থ পলিটিক্যাল প্রসেস, তখন এটা নিয়ে উনার তীব্র সমালোচনা করতে হবে। জি, এবং প্রফেসর ডক্টর শামীম রাজা, নিঃসন্দেহে আপনি হয়তো কালকে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখার সুযোগ পেয়েছেন। আমরা রিপোর্ট করার জন্য যখন গিয়েছিলাম, আমরা বলছি না যে শতভাগ বাংলাদেশি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন, কিন্তু আমরা দেখেছি আগের তুলনায়, অন্য 2021 ডেমোক্রেটিক প্রাইমারি কিংবা অন্য তুলনায় প্রচুর সংখ্যক বাংলাদেশি কমিউনিটি ভোট কেন্দ্রে গিয়েছেন এবং তারা
অলমোস্ট শতভাগ জোরান মামদানিকে ভোট দিয়েছেন। অনেক আন্টিরা বলছিলেন যে আমার ছেলে জোরান মামদানিকে সমর্থন করে, তাই আমি দিচ্ছি। আমি আসলে এটি বলছিলাম, তিনি ছোট ছোট কমিউনিটি গুলোকে এঙ্গেজ করার সুযোগ পেয়েছেন। আমি আসলে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সেটি হলো জোরান মামদানি জিতেছে, হেরেছে আসলে কারা? শুধুই কি এন্ড্রু কুমো হেরেছে, নাকি আরো অনেকগুলো জায়গায় হেরে আপনি গেছে? আপনি আপনি আগের অংশ আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ঠিক। তার এই বিজয় যারা ডেমোক্রেট স্টাবলিশমেন্ট আছেন, বা আমি যদি ওই অর্থ বলি যে কট্টর বা পুরনো যে গ্রুপটা আছেন, তারা কি বোধ করবেন? তারা মোটেই ভালো বোধ করবেন না। কারণ আপনি নিজে যোগাযোগ শাস্ত্রের শিক্ষার্থী ছিলেন, আপনি জানেন যে পলিটিক্যাল কমিউনিকেশনের জন্মই হয়েছে প্রধানত মার্কিন নির্বাচনগুলোকে অনুসরণ করতে গিয়ে, এবং প্রচুর কেস স্টাডি আছে। আপনি সেই কেস স্টাডির মতো জোরান মামদানিকে পান কি? যেরকম অভিবাসীর কোনো গল্প আপনি এখানে পান কিনা? অসংখ্য সম্প্রদায় যারা এই নিউ ইয়র্ককে গড়ে তুলছে, বা এই ধরনের পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ শহরগুলোকে গড়ে তুলছে, রাজনীতিতে তাদের অংশগ্রহণের কাহিনী আপনি পান কিনা? তাদেরকে স্টাডিগুলো আপনি পান কিনা? আপনি কিন্তু পান না। সুতরাং সেটা কিন্তু তাদেরকে ভীত করবে। তারা আপনি এমনি ডেমোগ্রাফিটা দেখেন, আপনি যখন জনমিতি দেখেন কোন নির্বাচনের, আপনি কি হিসাব করেন আফ্রিকান আমেরিকানরা কি পরিমাণ ভোট দেবে, বা ল্যাটিনোরা আপনাকে কি পরিমাণ ভোট দেবে? আপনি কিন্তু ওইভাবে খুব সম্প্রতি এটা আলোচনা শুরু করেছেন দক্ষিণ এশীয়রা কি পরিমাণে ভোট দেবে, ভারতীয় মার্কিনরা কিভাবে ভোট দেবে, বা বাংলাদেশি মার্কিনরা কিভাবে ভোট দেবে। এটা কিন্তু খুব নতুন, আপনি বলতে পারেন যে একটা যে আমাদের সামনে একটা প্রপঞ্চ হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে। এইটা পুরনো যারা, তাদেরকে তো খুশি করবার কথা না। এবং পুরনোর আগেই বলেছি তাদের যে কর্পোরেট নির্ভরতা এবং তাদের এক ধরনের এলিটের প্রতি তাদের যে পক্ষপাত দুষ্টতা, সেগুলো তো এখানে জোরান মামদানি সেগুলোকে একদম ভেঙে দিয়েছেন। আপনি বলতে পারেন যে পুরো বিনির্মাণ করে ফেলেছেন, যে না, ওর বাইরে জনগণ যে কথা বলে, জনগণের যে একটা মত আছে, এবং যখন নিউ ইয়র্কের জনগণ বলছেন, তখন সেখানে অসংখ্য অধিবাসী, অসংখ্য মানুষ, অসংখ্য ধর্ম এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর যে সমন্বয়, তাদের যে রাজনীতিতে অংশগ্রহণ। এবং আপনার ওই কথাতেই ফিরে আসি যে কারা এখানে লুজার হলো। এখানে যদি আপনি গেইনার বলেন, তাহলে এখানে গেইনার তরুণরা। এখানে যদি আপনি বলেন যে কারা লাভ হলো, তাহলে এই যে যাদেরকে তিনি একটু আগে তিনি সম্বোধন করলেন, যে বিভিন্ন স্তরের যে অধিবাসীরা বা অভিবাসীরা, যারা বিভিন্ন ভাবে এই শহরের অর্থনীতি বলেন, এই দেশের অর্থনীতি বলেন, বা বিভিন্ন প্রক্রিয়ায় যারা করছেন, এবং আরো যারা তাকে সমর্থন দিয়েছেন, এবং এখানে বিজয়ী হচ্ছেন ওই অর্থে যারা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আপনি বলেন। এখানে একটা কথা বলতে হবে, এই সোশ্যালিস্ট মানে কিন্তু বিবিসি তাকে যেভাবে লেফট উইং বলেছে, আমি খুবই বিস্মিত হয়েছি যে বিবিসির মতো, ভাই এই লেফট উইং মানে সেই পুরনো সমাজতন্ত্র না। এটা আমরা যারা এই আলোচনা আছি, বাংলা ভাষাভাষী যারা অনুষ্ঠান শুনছে, তারা এই শব্দের সঙ্গে দশকের পর দশক পরিচিত। তারা আপনার আমার চাইতে আরো ভালো বোঝে কি কি অত্যন্ত ইচ্ছাকৃত ভাবে তারা করেছেন কিনা, যেটা আমাকে খুব বিস্মিত করেছে। এটা একটা স্কুল অফ থট, ডেমোক্রেটদের মধ্যে একটা স্কুল অফ থট, একটা মধ্যপন্থার এক ধরনের কল্যাণমুখী একটা, আমি যদি সরল বাংলা এটাকে করি, তাদেরকে আপনি যখন প্রোগ্রেসিভ বলছেন, ভাই এই প্রোগ্রেসিভ মানে তো 60-এর দশকের সোশ্যালিস্ট প্রোগ্রেসিভদের কথা আমরা বলছি। এই দলের মধ্যে মধ্যপন্থী যারা অগ্রসর, যারা এক ধরনের পার্টিসিপেশনে বিশ্বাস করেন, যারা ইনক্লুশনে বিশ্বাস করেন, যে জায়গাটা এখন চ্যালেঞ্জ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন লুজার কারা? লুজার তাহলে প্রথমে গণমাধ্যম দিয়ে শুরু করি, তাহলে নিউ ইয়র্ক টাইমস এর বোর্ড অফ এডিটরসরা লুজার। লুজার হচ্ছেন যারা সেই কট্টরপন্থী, যে একদম আপনি ব্লুমবার্গ থেকে শুরু করে, যদি বিল ক্লিন্টন প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু তার যে বিশাল ক্লাব আছে, ওই অর্থে যে এলিট ক্লাব, তারা লুজার। লুজার হচ্ছে যারা তার বিরুদ্ধে স্মেয়ার ক্যাম্পেইন করেছিলেন, বিভিন্ন অভিযোগ তুলে, তারা লুজার। এবং আমি তো তাকে, সে মুসলিম না কোনটা, না সে ভারতীয়, না সে গুজরাটি, আমি তাকে কেন দেখবো? সে নিউ ইয়র্কের জোরান মামদানি, তিনি এখানে লেখাপড়া করেছেন, এখানে বড় হয়েছেন, তার বাবা এখানকার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, মা বসবাস করছেন দশকের পর দশক ধরে। আর কি পরিচয় আপনার প্রয়োজন আছে যে তাকে, সে মুসলিম কিনা, তার বাবা কি করেন, মা কি করেন, বা আমার তো এটা প্রয়োজন নেই। আপনি বড় জোর বলতে পারেন তিনি একজন এশিয়ান, সেটা একটা হতে পারে। আমরা এতদিন আফ্রিকান আমেরিকানদের দেখতাম, ল্যাটিনো ভোটারদের দেখতাম, সেখানে একটা নতুন প্রপঞ্চ হচ্ছে এশিয়ান ভোটাররা। এবং তার মধ্যে আপনি একটা সাউথ এশিয়ান আইডেন্টিটি, যারা শিক্ষায় বলেন, প্রযুক্তিতে বলেন, বিজ্ঞানে বলেন, ব্যবসায় বলেন, এখন নিউ ইয়র্কের সবচেয়ে অগ্রসমান আমি মনে করি যে এই গোষ্ঠীগুলোকে তারা প্রতিনিধিত্ব করেন। অতএব খুব সহজে এখানে লুজার এবং গেইনারদের আপনি আলাদা করতে পারছেন। এবং যদি এর সঙ্গে খুব দ্রুত যোগ করি, যেটা উনি আপাও বলছিলেন, যে তার যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, সেটা অসাধারণ। এখন আমরা যারা বৈশ্বিক দক্ষিণের ওই সমস্ত অঞ্চল থেকে এসেছি, তারা এই ক্যাম্পেইনের সঙ্গে কিছুটা পরিচিত, যে দিন নেই রাত নেই, এটা হাত মেলালাম, হইচই করলাম, এটা মাইকিং করলাম। এই রাষ্ট্রে তো তা নাই, এই শহরে তো সেভাবে ক্যাম্পেইন দেখেনি। না দেখতে দেখতে যেটা ঘটেছে, এন্ড্রু কুমোর মতো লোকেরা মনে করেছে তাদের রাস্তায় নামার দরকার নেই, এত মিলিয়নের উনি সাপোর্ট পাচ্ছেন, উনি এটা করবেন, উনি সেটা করবেন। আপনি খেয়াল করেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার অসাধারণ ভাবে তিনি সামাজিক মাধ্যমের ব্যবহার করেছেন, কিন্তু সেটা টিপিক্যাল ওয়েতে না, বিভিন্ন ভাষায় তিনি করছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে তিনি যাচ্ছেন, তিনি হাঁটছেন একেবারে সহজ কথা। আমরা যেটাকে আগেকার দিনে, আমার বাংলাটা এই মুহূর্তে হঠাৎ করে মনে পড়ছে, জনসংযোগ, আমাদের প্রার্থীরা যেভাবে দক্ষিণ এশিয়াতে জনসংযোগ করে, তিনি পুরো ম্যানহাটন হেঁটে ফেলেছেন।
তিনি আপনি যদি তার ক্যাম্পেইন ভিডিওগুলো দেখেন, আপনি কখনো জ্যাকসন হাইটকে দেখছেন, এবং আপনি কখনো প্রতিটি ঘরে তার ভলান্টিয়ার তার যাওয়ার চেষ্টা volunteers করছে। আছে। সুতরাং সবকিছু মিলে আমি মনে করি তিনি নিউ ইয়র্কের সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছেন, নিউ ইয়র্কের মার্জিনালাইজ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছেন। এই শহরে যাদের বসবাসের অধিকার আছে, যাদের বেঁচে থাকার অধিকার আছে, শিশু লালন পালনের অধিকার আছে, শিক্ষায় তারা অন্যদিকে নিয়ে যেতে চান, ব্যবসা বাণিজ্যে তারা অগ্রসর হতে চান, রাষ্ট্রের যে সক্ষমতা, রাষ্ট্রের যে সক্রিয় নাগরিক হিসাবে তার যে একটা অংশীদারিত্ব আছে, সেটা আমি মনে করি যে একটা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে একটা পরবর্তীতে কি হবে নভেম্বরে, সেটা তো আমাদের পরবর্তীতে আলোচনা করতে হবে যে তার বিপক্ষে কি কি থাকবে, কি কি রোড ব্লক আসতে পারে, কি কি চ্যালেঞ্জ আসতে পারে। এটা আমরা প্রায় সবাই সেটা অনুমান করতে পারছি। কিন্তু যে এজেন্ডা তিনি সামনে আনতে পেরেছেন, যে নীতি বিতর্ক তিনি সামনে আনতে পেরেছেন, যে দৃষ্টিভঙ্গি তিনি নিউ ইয়র্কের এই মেয়রের নির্বাচনে, সেটা সারা পৃথিবীকে আকর্ষণ করেছে। প্রাইমারিতে আমরা তো কোনোদিন বিশ্ব গণমাধ্যম এবং মানুষের এই উচ্ছ্বাস লক্ষ্য করি। এতটা প্রবল আগ্রহ দেখা যায়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।